আজকে কথার ভিতরে। আজকে তো আসলাম আমরা সুকান্ত ভট্টাচার্যের পিত্রালয়ে, মানে কোনো ঠিক ঠিকানা ছাড়াই, মানে জানতাম না যে খোলা না বদ্ধ। চলে আসলাম ঘুম থেকে উঠেই, এসে শহরে নাস্তা করে ডিরেক্ট রওনা দিলাম বেদগ্রামে গিয়ে। চলে আসলাম, দেখি সুকান্ত ভট্টাচার্যের বন্ধ, পিত্রালয়ের যে মিউজিয়ামটা ওইটা বন্ধ, গেট বন্ধ, মানে আজকে বন্ধ থাকবে। তো কি করব, আমাদের তো আসলে মানে নেচারটা দেখায়, মানে সুকান্তর বেড়ে ওঠাটা দেখাটাই খুব ইন্টারেস্ট করছিল আর কি। মানে ওই ওই মিউজিক ইয়াটা, মিউজিক ইয়াটা, মানে জাদুঘরটা তো সবাই দেখবে, মিউজিয়ামটা তো সবাই দেখবে। তো ওটা তো দেখার অতটা, ওটা দেখবো সামনে ভবিষ্যৎ দেখবো, কিন্তু কথা হচ্ছে যে আশেপাশে যে নেচারটা, ওই নেচারটা বেশি উপভোগ করতেছি। মানে গ্রামের যে একটা আবহাওয়া, কাঁঠাল গাছ, সেই জন্য তো আগে এসে প্রথমে হচ্ছে ওই চার দোকানটা থেকে একটু খাওয়া দাওয়া করলাম, পানি কিনলাম, তারপরে কেক কিনলাম এবং কলা, তারপরে খাওয়া দাওয়া করলাম। ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছু খাবার হাতে নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের পথে পথে হেঁটে বেড়াচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধতার চোখ দিয়ে দেখতেছি, আর যে রবীন্দ্রসঙ্গীত শুনতেছি, আর যে গ্রাম বাংলার যে নিবিড় প্রকৃতি এবং সবুজে ঘেরা যে সবুজের সমারোহ, আমাদের চোখের যে ব্যায়াম এবং মনের যে সুখ হচ্ছে, এটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এটা আনবিলিভেবল এবং স্পিচলেস। আর হচ্ছে আমরা মানে মানে বাতাসের, মানে বাতাস দিয়ে মনে হয় যে আমরা বয়ে গেছি, আমরা আশেপাশে গাছপালা, এমন বাতাস। আর হচ্ছে আমরা এমন একটা, মানে গ্রামে তো বিভিন্ন মাচা আছে, এটা সরাসরি মাচা না হলেও এটাকে একটা বিশ্রাম স্থল বলা যায়। গ্রামের একটা ভিতরে ভিতরে অনেক পার্টি অফিস থাকে, যে রাজনৈতিক সিংহাসন, রাজার সিংহাসন, রাজ্যপাটে বসে আছি আমরা। আমাদের আহমেদ সফর একটা লেখা থেকে পেলাম রাজ্যপাট। তো রাজ্যপাটে আমরা বসে আছি, খুব ভালো লাগতেছে সিংহাসনে বসে, ভাবের জগতে আছি। ভাবের জগৎ। আর উপরে গাছটা আমাদের কি গাছ, লিচু গাছ নাকি এটা? এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছের নিচে বসে আছি। লেবু মানে লেবু গাছের জাতীয় ফল কাঁঠাল গাছ, লেবু গাছের কাঁঠাল গাছ, গ্রান আছে, লেবুর যে একটা গ্রান আছে ওইটা আছে। আর হচ্ছে বাতাসটা ভরপুর, গাছের বাতাসটা। আর এখানে ওই যে বিষয়, একটা বাগানের মধ্যে বলা যায়, এখানে বিভিন্ন মানে গাছপালা লাগানো, মানে ভালো। সামনে একটা পুকুর আছে, পুকুরের হচ্ছে বাতাসে হচ্ছে পানির দিয়ে দোল নাচানাচি, আর হাঁসেরা ঘোরাঘুরি করতেছে, এটা খুবই ভালো লাগতেছে। একটা সিমেন্টের ডিঙ্গি নৌকা আছে। তবে আজকের আমাদের এই পডকাস্টটা হচ্ছে সাহিত্য ঘিরে আমাদের ভাবনা বা আমাদের পদচারণা, এবং আমরা সাহিত্যের জগতে কিভাবে ঘোরাঘুরি করতেছি, সাহিত্যের জগতের ভেতরে আমরা জার্নিতে বা এই ভ্রমণের ভেতরে আছি। আমাদের জীবনটা হচ্ছে এইভাবেই কাটবে, আমরা সেই আশা করি যে আমরা এই সাহিত্যের ভেতর দিয়ে এইভাবে সারা জীবনটা পার করব, বহিমিয়ান জীবনযাপন করব, এবং এই ভ্রমণে আমরা আপনাদের সঙ্গে আমাদের আরো নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন পড়াশোনা, নতুন নতুন জায়গায় যাব। আমরা পডকাস্ট তো দিব আপনাদের, তারপরে ভিডিও দিব। আমরা বিভিন্ন জায়গায় আমরা জগৎটাকে কত ভাবে দেখা যায়, জগৎটাকে দেখার যে চোখ, ভাষা, চিন্তা, এটা হচ্ছে আমরা জগৎটা দেখে দেখে এবং বই পড়ে পড়ে আমরা শিখবো, এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো আমাদের যেখানে আসলাম সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের মানে চিত্রালয়, পৈতৃক বিটায় আসলাম। তো বাংলা সাহিত্যে যদি শ্রেষ্ঠ যদি কিছু প্রোজ থাকে, তো প্রোজটা তো বলা যায় যে জীবনানন্দের পরে সবচেয়ে ভালো প্রোজ লিখছে, ওয়ান অফ দ্য ভালো প্রোজ গুলা লিখছে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য একটা প্রোজ, মানে এটা তো অমর। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলছানো রুটি। আমি কবিতাটা আমি পুরোটাই আবৃত্তি করি, আমি চাপ পানি। হে মহাজীবন, তুমি আর এ কাব্য নয়, এবার কঠোর কঠিন গদ্য আনো। পদ্মলালিত ঝংকার মুছে যাক, গদ্যের করা হাতুড়িকে আজ জানো। দরকার নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলছানো রুটি। মানে প্রতিটা লাইনে এখানে একটা প্রোজ। আর ওনার তো 18 বছর বয়স, কবিতাটা ওইখানেও অনেক প্রোজ আছে। মানে সুকান্ত ভট্টাচার্য মানে অল্প বয়স, 26 বছর বাচ্চা, 21 বছর 26 থেকে 47, 21 বছর বাচ্চা। 1926 সালে জন্ম, 47 মৃত্যু। তো 21 বছর বাচ্চা, 21 বছরের মধ্যে টেরিফিক কাজগুলো করে গেছে। মানে এটা কি বলবো, স্পেশালি সুকান্তর এই যে লাইনটা, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা আমি
প্রতি পূর্ণিমায় আমি এটা ফিল করি। আমি যখন পূর্ণিমায় চাঁদ ওঠে, ভরা পূর্ণিমা, তো হচ্ছে আমি আমার বাড়ির হচ্ছে যে বিছানাটা এমন জায়গায়, ওখানে ঘুমালে জানালা দিয়ে পূর্ণিমার চাঁদটা দেখা যায়। এবং আমি হচ্ছে এই যে পূর্ণিমা রাতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনি, বিভিন্ন গান শুনি, কবিতা আবৃত্তি করি। মানে সে একটা অন্যরকম একটা ফিলিংস, যে মানে যে আনন্দটা, যে সুখটা আমি পাই, সেটা ভাষা দিয়ে বলার মতো ক্ষমতা আমার তো এখনো তৈরি হয় নাই। জীবনানন্দ দাশ যেমন নৈঃশব্দগুলো ভাষা দিয়ে ধরতে পারছে, এটা জীবনানন্দ দাশ দাস এই জন্য উনি পারছে। কিন্তু আমরা ওই লেভেলে যাব যখন, তখন আমরা এই নৈঃশব্দগুলো ধরতে পারবো। তবে এই লাইনটা আমার খুব ভালো লাগে, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যখন আমি ভরা পূর্ণিমায় চাঁদটা দেখি, হ্যাঁ, তখন মনে হয় যে পূর্ণিমার চাঁদ আসলে ঝলসানো রুটি। আমাদের যে ক্ষুধাটাকে পূর্ণিমার চাঁদ দূর করে দেয়। হ্যাঁ, আমরা যে জ্যোৎস্না, এই যে পূর্ণিমার যে জ্যোৎস্না, এবং জ্যোৎস্না রাতে অনেক সময় গ্রামের দিকে জোনাকিও দেখা যায়। হ্যাঁ, জ্যোৎস্না এবং জোনাকির যে অনবদ্য যে একটা খেলা, যে একটা মাদকতা, এবং ছন্দের যে একটা বাতাসের ছন্দের যে একটা তালে তালে ওরা যে বিস্ময়কর হ্যাঁ, একটা মিল আছে। বিস্ময়কর যে একটা ঐকতান, এটা খুব ভালো লাগে। বিস্ময়কর সঙ্গীত। তো মাঝে মধ্যে পাখি ডাকতেছে, এটা একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। আর হচ্ছে ওই যে ওদিন এবার রবীন্দ্রনাথের পেন্টিং দেখছিলাম আর কি, মানে আমরা যখন আসতেছিলাম বাসের মধ্যেও দেখলাম, তারপর ভ্যানের মধ্যে দেখলাম। তো রবীন্দ্রনাথের একটা পেন্টিং এর মধ্যে রবীন্দ্রনাথ একটা প্রাণী আঁকছে, সেটাকে ডাইনোসর বোঝা যাচ্ছে না, উল্টো বোঝা যাচ্ছে না, একটা ছোট প্রাণীও বোঝা যাচ্ছে। রবীন্দ্রনাথ তো নানান রকমের মানে লেখা কাটতে কাটতে নানান রকম বৈচিত্র্যময় প্রাণী আঁকতেন, কেটে কেটে শিল্প করতেন। মানে এটা দুনিয়াতে প্রথম, এটা কেউ করে নাই, মানে এটা অন্যরকম একটা আর্ট। আর রবীন্দ্রনাথের হচ্ছে আমি একটা জিনিস ভালো লাগে, রবীন্দ্রনাথ কবিতা লিখলে সেটা গানের সুর দিয়ে লেখেন। আবার গানই কবিতা বা কবিতাই গান। কবিতা লিখতে গিয়ে উনি ছবিও এঁকে ফেলেন। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের আসলে সবকিছু, আবার সুর যখন করেন, সুরগুলোর মধ্যে দেখলাম যখন সুর উঠে নামে, ওইটাও একটা কবিতা। রবীন্দ্রনাথ সুরের মধ্যে ওই কবিতা লেখেন। কখনো মানে কখনো ইমোশনটা নামে, কখনো ইমোশনটা উঠে বসে। যেমন একটা গান আমার জয় গোস্বামীর একটা ইন্টারভিউর মধ্যে আমি দেখলাম, ওই গানের মধ্যে আর কি গানটা ছিল হচ্ছে হচ্ছে তোর আজি বিজনে ঘরে নিশিত রাতে আসবে যদি শূন্য হাতে। এই সুরটা হচ্ছে তোমাকে শূন্য করে দিচ্ছে। তারপরে সুরটা আছে, তাইতে কি ভয়, আমি তাইতে কি ভয় মানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। যখন মানে হাত দিয়ে দিছে, হাত ভরা দিয়ে দিছে, তখন সুরটা উপরে উঠে গেছে, মানে সুরটা তখন পরিপূর্ণ করে দিছে। হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের সুরের মধ্যে একটা কবিতা আছে। তো রবীন্দ্রনাথের চিত্র থেকে আমার মনে হয় জীবনানন্দ অনেকটা ইন্সপায়ার্ড হচ্ছে। রবীন্দ্রনাথের যে জীবনানন্দ যে উটের গ্রীবা লিখছে, তো যে গ্রীবার যে রবীন্দ্রনাথের চিত্রকর্মের মধ্যে উটের গ্রীবাটার মধ্যে একটা নির্জনতা দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের চিত্রকর্মের। জীবনানন্দের একটা কবিতা লাইনে আছে, উটের গ্রীবার নির্জনতার ভিতর তোমাকে দেখতে পাই। মানে এই অদ্ভুত সৌন্দর্য আর কি। এই জন্য আমি কয়েকদিন আগে মানে সাতক্ষীরা থেকে জীবন দাশের গীতবিতান বইটা আমি কিনেছি। গীতবিতান বইটা এমন একটা জিনিস, যে যারা বড় মাপের মানুষ আছে, বা যারা এই লাইনে ঘোরাঘুরি করে, শিল্প বা আর্টের লাইনে ঘোরাঘুরি করে, এরা ওইটাকে বাইবেল মনে করে। এরা সবসময় ব্যাগের ভেতরে রাখে, বা এরা যেখানে যায় এই গীতবিতানটা তাদের সঙ্গে থাকে। এবং গীতবিতানে গানগুলা পড়া আর জীবনানন্দ দাশের সঙ্গে না, রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলা একই জিনিস। মানে ওর ভেতরে ঢুকলে আপনার মনটা ভালো হয়ে যাবে। ওখানে বিভিন্ন ধরনের গান আছে, পূজা পর্যায়ের গান আছে, প্রকৃতির গান আছে, দেশপ্রেমের গান আছে, মানে বিভিন্ন পর্যায়ের গান আছে। এমনকি রবীন্দ্রনাথের মতো আর কি কেউ তো মানে একদম ভালো, মানে গানের মধ্যে ভালো কবিতা অ্যাড করতে পারে, মানে সেটা সুর ভালো হয় না। রবীন্দ্রনাথের মতো একটা মানে রান্নার মধ্যে আমরা যেরকম মিক্সচার করি, ম্যারিনেট করি, রবীন্দ্রনাথের মতো ভালো গান কেউ ম্যারিনেট করতে পারে না। যে সুরের মধ্যেও যেমন একটা আকর্ষণ আছে, কথার মধ্যে এমন আকর্ষণ আছে, এটা কিন্তু খুব কম শিল্পীর, মানে দুনিয়াতে অনেক ভালো পপ শিল্পী আছে, ভালো রক শিল্পী আছে, হয়তোবা কারো কথার মধ্যে জোর বেশি কিন্তু সুর নাই, কারো সুরে জোর বেশি কথা নাই। রবীন্দ্রনাথের মতো ভালো ব্লেন্ডিং, ভালো ম্যারিনেশন খুব কম মানুষ করতে পারছে, এই জন্য তাকে হেডস অফ। আর রবীন্দ্রনাথের গানগুলো আরেকটা বিষয় হচ্ছে মানে আকর্ষণ করে, রবীন্দ্রনাথের গানগুলো আসলে ধীর লয়ের। তো ধীর লয়ের গানগুলো, এটা হচ্ছে নির্জন পরিবেশে রবীন্দ্রনাথ গানগুলো কিন্তু খুব বেশি মানে লোকারণ্য পরিবেশে হ্যাঁ গাওয়া যায়, কিন্তু সেটা অত বেশি উপভোগ্য আমার মনে হয় না, আমার মানে ব্যক্তিগত পাঠে। আমার মনে হয় নির্জন পরিবেশে রবীন্দ্রনাথ ধীর লয়ের ঘুমানোর আগে বা দুপুরে ভাত ঘুমের নীরবতার সময়
যখন একটু লেখালেখির রবীন্দ্রনাথ আমাদের বীজ আসবে মানে তখন একলা জীবনের বা একাকী জীবনের সঙ্গী। হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথকে কি আমরা এটা বলতে পারি যে গ্রেটেস্ট অফ দ্য অল টাইমস? হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ দ্য অল টাইমস উনি হবে। মানে বিশ্ব যদি শিল্পকে যদি মানে বিশ্ব শিল্পে যারা কাণ্ডারি, রবীন্দ্রনাথ তাদের মধ্যে আসবে। শেক্সপিয়র, রবীন্দ্রনাথ, গেটে এরা আসবে, ভিঞ্চি, এরা হচ্ছে আর্টের একটা কাণ্ডারি, পিকাসো, মানে কয়েকজন যাদেরকে নাম মেনশন না করলে আর্টটা অসম্পৃক্ত থেকে যায়, তাদের মধ্যে রবীন্দ্রনাথ আছে। কবিতা আমাদের যেমন জীবনানন্দ দাশ আছে, বিনয় মজুমদার আছে, শক্তি আছে, এরকম রবীন্দ্রনাথেরও সবকিছুর ব্লেন্ডিং মিলে রবীন্দ্রনাথ একটা বড় প্যাকেজ বিশ্ব শিল্প সাহিত্যের জন্য। এই জন্য তো আমরা হচ্ছে রবীন্দ্রনাথের গান শুনতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। এই যে গানের ভিতরে যে একটা মাদকতা, যে এটা আকর্ষণ, আপনি যে মানে মানে নেশার মতো, মানে আমাদের আর মানে ও নেশা করার জন্য আর অতিরিক্ত আর কিছু লাগে না। রবীন্দ্রনাথ বা সাহিত্য জগৎ বা শিল্প বা দর্শন, এটা আমাদের একটা নেশার কাজ করে। আর রবীন্দ্রনাথ হচ্ছে কি মানে আমাদের প্রতিটা অনুভূতি নিয়ে উনি গান লিখছে। মানে আমরা যখন মানে একটা জিনিস নিয়ে আমরা হ্যাঁ ভাববো, মানে এই জিনিসটা মনে আসছে, পেটে আসছে, মুখে আসছে না, হুট করে একটা লাইন মাথায় আসবে বা আসলো, কিন্তু রবীন্দ্রনাথ আগে লিখে ফেলছে। মানে রবীন্দ্রনাথ বাঙালি আমাদের সব অনুভূতির সঙ্গে পরিচিত উনি বা পরিচয় করিয়েছেন বা উনি ফেস করেছেন। আমরা যা করব, আমরা আসলে অনেকে রবীন্দ্র সমালোচনা করে বা রবীন্দ্রনাথের ভাষা নিয়ে অনেকে হ্যাঁ বিতর্ক আছে, কোশ্চেন থাকতে পারে, স্বাভাবিক থাকবে, রবীন্দ্রনাথ তো গড না। কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথকে অস্বীকার করে বাংলা সাহিত্য আসলে করা ইম্পসিবল না, ইম্পসিবল। তো ওইখানে রবীন্দ্রনাথের মানে হয়তোবা আমরা রবীন্দ্রনাথের কোনো লাইনকে আমরা হয়তোবা নিজের মতো করে মানে তৈরি করতে পারি, মানে নিজের অভিজ্ঞতা দিয়ে তৈরি করতে পারি, কিন্তু মানে যে রবীন্দ্রনাথকে অস্বীকার করে আমাদের যে রূপক চিন্তা বা আমাদের যে শব্দ ভাণ্ডার, আমাদের যে কল্পনা প্রবাহ, আমাদের যে বাক্যবর্গ, আমাদের যে অন্তমিল, এটা সম্ভব না। মানে আমাদের কালচারের সাথে উনি মিশে গেছে, উনাকে আমরা গ্রহণ করছি বেশি, কারণ গ্রহণ করার মতো উনি ছিলেন। মানে উনি যে লেভেলের জিনিয়াস ছিলেন, যতটা নিপুণভাবে দেখছে বাঙালি জীবনটাকে, বাঙালি জগৎটাকে, রবীন্দ্র উনি ইয়াতে বোটে করে করে যে জীবনটাকে দেখছেন, ওইটা এগুলো অস্বীকার করা যায় না। একটা আবহমান বাঙালি জীবন, সীমাহীন এবং চিরায়ত বাঙালি জীবনকে তিনি দেখছে। রবীন্দ্রনাথ তো হচ্ছে একটা জায়গায় 4 মাসের বেশি থাকছেন না, উনি 4 মাস পর পর জায়গাগুলো বদলাতেন, মানুষগুলো বদলাতেন এবং প্রকৃতি বদলাতেন, যাতে নতুন নতুন চিন্তা ভাবনা লেখা ওনার কলমে আসে। এই জন্য উনি এই কাজটা করতেন। আমরা তো আজকে সুকান্ত ভট্টাচার্যের বাড়ি আসলাম। তো আমি আসার আগে আমি ওনাকে নিয়ে একটু পড়াশুনো করতেছিলাম। তো উনি হচ্ছে সাম্যবাদী কবি, মার্ক্সবাদী কবি, উনি মার্ক্সিস্ট ছিলেন, উনি বিপ্লবী লোক। তো উনি যে সময়টা জন্মগ্রহণ করছেন, ওনার সঙ্গে সমসাময়িক কবি ছিলেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, হ্যাঁ, আরও অন্যান্য কবি ছিলেন। মানে বাংলা সাহিত্যের যারা মহারথী, সেই মহারথী মানুষগুলো ওই সময় ছিলেন জীবনানন্দ দাশের সমসাময়িক। এবং সুকান্ত ভট্টাচার্য ওনাদের লেখা পড়ার সুযোগ পেয়েছেন বা ওনাদের লেখা উনি পড়েছেন। আমরা আরও বেশি লাকি যে আমরা আমাদের যে অতীতের যে মহারথীদের লেখাগুলো আছে, আমরা সেগুলো পড়ার সুযোগ পাচ্ছি। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু আছেন যারা হচ্ছে মার্ক্সের লেখা পড়ার সুযোগ পাননি। হ্যাঁ, মার্ক্সের আগের যারা আছেন, কিন্তু পরের যারা আছেন এদের জন্য এটা ব্লেসিং যে এরা মার্ক্সের লেখা পড়তে পারছে, রবীন্দ্রনাথের লেখা পড়তে পারছে, জীবনানন্দ দাশের লেখা পড়তে পারছে। আমার তো একজন প্রিয় কবিদের ভেতরে জীবনানন্দ দাশ আমার সব থেকে প্রিয়, রবীন্দ্রনাথ, শক্তি, সব মিলিয়ে প্রিয়, হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়, হ্যাঁ, এদের লেখা আমার খুব প্রিয় বা আমি এদের লেখা পড়ি। তারপরে আমাদের যে বাংলাদেশের কবি আল মামুদ আছেন এবং তসলিমা নাসরিনের স্বামী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ওনার একটা কবিতা আমি প্রায় পড়ি, আমার খুব ভালো লাগে, যে বাতাসে লাশের গন্ধ পাই। মানে এই কবিতাটা মানে উনি যে এত ভালোভাবে লিখেছেন, ডার্ক একটা কবিতা, আমার খুব ভালো লাগে। মানে এই কবিতাটার গভীরতা অনেক। ধর্ষিতা বনের শাড়ি জাতির পতাকা,
মানে অদ্ভুত অদ্ভুত সব মেটাফোর ছিল ওইখানে, খুবই ডিস্ট্রাকটিভ। মানে যারা ওই রকমের মানে ভিতরে ওই রকম চেতনা রাখে তারা এরকম লেখা লিখতে পারবে, ওইরকম বিপ্লবী মানসিকতা না থাকলে লেখা সম্ভব না। আর যারা একেবারে অনেক লেখক সাহিত্যিক কিন্তু নানানভাবে ব্যাখ্যা করা যায়, অনেকে খুবই ইন্ট্রোভার্ট থাকে, অনেকে কথাবার্তা কম বলে, অনেকে খুবই মানে বাউন্ডুলে থাকে, অনেকটা দামাল ছেলে থাকে। তো আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা দামাল ছিল। আমি তারপর- প্রথম হুম, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা আমার একটা বন্ধুর কাছে শুনি। হুম, ও মোটামুটি তখন কবিতার বই বা অন্য অন্য বইও পাবলিশ করেছে, খুব ভালো ছাত্র। তো একদিন পড়তেছিলাম, তখন হচ্ছে ও এই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর হচ্ছে আমি বাতাসে লাশের গন্ধ পাই, এটা হচ্ছে ও আবৃত্তি করতেছিল। তো এই কথাটা আমার, এই কবিতাটা আমার খুব ভালো লেগেছিল। তো সেখান থেকে আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ফ্যান। তো আজকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই কবিতাটা একটু পড়ে শোনাই, একটা আবৃত্তি করি। বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই হবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার কাতর চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। কত বড় কথা, কত গভীর কথা বলেছেন যে ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। হ্যাঁ, নর্তকীর শরীরে দোলে মাংসের তুফান। তো অনেক বেশিরভাগ লাইনের মধ্যেই মানে ঝড় ছিল, মানে মানে তুমুল প্রতিবার একটা বিস্ফোরণ একটা কবিতা। একমাত্র কবিরাই এই ধরনের বড় মাপের কথা এবং ভয়াবহ সাংঘাতিক রকমের কথা বলার সাহস পায়। কবিদের সাহস এবং বিপ্লবীদের সাহস কোনো অস্ত্রের কাছে মাথা নত করে না, কাউকে ভয় পায় না। মানে অমোঘ অব্যর্থ অস্ত্র কবিদের ভাবনা বা কবিদের কথা লেখা। বসে থাকি কিছুক্ষণ বাতাস করি।